স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। চট্টগ্রামের সাতকানিয়ায় বনভূমি দখল ও সড়ক নির্মাণের কারণে হুমকিতে বন্যপ্রাণীর আবাসস্থল। একসময় উপজেলার পুরাননগর ইউনিয়নের বৈতরণী এলাকায় বিস্তীর্ণ বনাঞ্চল ছিল বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল, কিন্তু দীর্ঘদিন ধরে বনভূমি দখল ও অব্যবস্থাপনার কারণে সেই বন আজ প্রায় বিলুপ্তির পথে। কমে গেছে বন্যপ্রাণীর বিচরণ। এক সময় এখানে ছিল বন্যপ্রাণীদের অভয়ারণ্য, কিন্তু কালের পরিক্রমা, বন বিভাগের উদাসীনতার কারণে এখানে বন্য পশু প্রায় হারিয়ে গেছে। বিলুপ্ত হয়ে যাচ্ছে বনের পর বন, উজাড় হয়ে যাচ্ছে এখানে বন বিভাগের যে জায়গাগুলো রয়েছে সেগুলো। কিন্তু সাধারণ মানুষরা এটিকে কিভাবে দেখছেন সেটি আমরা জানার চেষ্টা করব তাদের কাছে। বনের জায়গা মানুষের বসত বাড়ি হওয়ার কারণে এখানে বন পশু পাখি যা আছে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। তারা এড়ে বনপ্রাণী নদীর হারণ যেহেতু জঙ্গল হমে গিয়ে সরকারের বিভিন্ন বাগান গিয়ে জঙ্গল হারানোর পরে এড়ে বনপ্রাণী শেষ হয়ে তো এড়ে প্রত্যেক এলাকা আর বসত বাড়ি ওই অসহায় এড়ে বনের মধ্যে আসি বনপ্রাণীর নদীর আরা বন বিভাগ জায়গা তোলে আরও ফরেস্ট ডিপার্টমেন্টে বাগান গিয়ে শেয়ার বাগান হিসাবে দিয়েও জনগণের কথা দিবে। আমাদের দুটো রাস্তার কাজ হচ্ছে, একটা হচ্ছে সোয়ালক ব্রিজ থেকে সিদ্দিকের কামার, আর একটা হচ্ছে বড়ুয়াপাড়া সড়ক। এখানে দুটো রাস্তায় আমাদের IRIDP 3 যে প্রজেক্ট ওখান থেকে বাস্তবায়ন হচ্ছে। তো প্রকল্প দুটাতে আমাদের প্রথমটা 600 মিটার আর পরেরটা 650 মিটার আমরা প্রাক্কলন পাঠিয়েছি। রাস্তা দুইটা আসলে আমাদের আইডিভুক্ত রাস্তা। তো এখানে আমরা যখন কাজ শুরু করি তখন বন বিভাগ থেকে আমাদের একটা চিঠি দিয়ে জানানো হয়েছে, এটা হচ্ছে ওনাদের প্রথম রাস্তাটার শেষ পোর্শনটা বন বিভাগের জায়গা। তো এখানে আমরা রাস্তা দুটো যখন সার্ভে করতে যাই, যে দেখলাম আসলে এখানে আইডিভুক্ত রাস্তা হওয়ার কারণে আলজেরি এখানে কাজ করতে গিয়েছে প্রথমত। আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে কোনো গাছ আমরা কাটিনি, আর কিছু জনবসতিও আছে। আর স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে মেম্বার অফ পার্লামেন্ট সবার চাওয়া আছে এই দুটো রাস্তা যাতে হয় যোগাযোগের সুবিধার্থে। তো এই কারণে আমরা এই দুটো রাস্তা বাস্তবায়নে গিয়েছি। অর্জন, চাপালিশ সব বিভিন্ন প্রজাতির দেশি উদ্ভিদ এখানে রয়েছে, প্লাস ওইখানে কিন্তু বেশ কিছু বন্য প্রাণী রয়েছে। ঠিক আছে, বিভিন্ন প্রজাতির দুর্লভ বন্য প্রাণী সেখানে রয়েছে। সংরক্ষিত বনের মধ্যে দিয়ে রাস্তা যায়, সেক্ষেত্রে মানুষের চলাচল বৃদ্ধি পাবে এবং সেখানে জবরদখল কিংবা নতুন ঘর বাড়ি তৈরির একটা প্রবণতা লক্ষ্য করা যায়। কাজে সেক্ষেত্রে বনের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য সেটা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শারীরিকভাবে বন এবং বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে এভাবে সড়ক করার কোনো সুযোগ নেই, কিন্তু নিয়ম নীতি তোয়াক্কা না করে এভাবে চলছে সড়কের কাজ। এতে করে বন উজাড় হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সাতকানিয়ার বৈতরণী এলাকা থেকে রুনা আনসারি, দীপ্ত সংবাদ। টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে 9 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত 3:30টার দিকে পৃথক 3টি পাহাড় ধসে এই ঘটনা ঘটে। 15 নম্বর আশ্রয় শিবিরের জামতলী এলাকার ডি ব্লকে পাহাড় ধসে একটি আশ্রয় কেন্দ্রে মাটি চাপা পড়ে নিহত হয়েছে একই পরিবারের 3 জন। 7 নম্বর আশ্রয় শিবিরের D7 ব্লকে পাহাড় ধসে মারা গেছে এক রোহিঙ্গা শিশু। আর 11 নম্বর আশ্রয় শিবিরের C11 ব্লকে আরেকটি পাহাড় ধসে নিহত হয়েছে একই পরিবারের 4 রোহিঙ্গা। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে একজন। কক্সবাজারে গত 24 ঘন্টায় 150 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এবার থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। নেই কোনো পাকা ভবন বা শ্রেণীকক্ষ, নিজে বাড়ির উঠানে চটের বস্তা বিছিয়ে চলে পাঠদান। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হিন্দু সম্প্রদায়ের শিশুদের বিনামূল্যে পড়ান দিনাজপুরের আনসার সদস্য কমলচন্দ্র রায় ও তার স্ত্রী লতা রানী রায়। নিজেদের উচ্চশিক্ষার সুযোগ না পেলেও গ্রামের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষিত করার স্বপ্ন দেখেন এই দম্পতি। সেই স্বপ্ন থেকেই 2023 সালে নিজ বাড়িতে গড়ে তোলেন কমল দাদার পাঠশালা। জন্নাথ মার্টি, সৌমিত্র হেমব্রম প্রণয়ন
হাজরা সহ অনেক আদিবাসী শিশুদেরকেই এই কমল দাদার পাঠশালায় বিনামূল্যে পাঠদান করা হয়। গত 2023 সাল থেকে বিনামূল্যে এই পাঠদান করিয়ে এলাকায় কমল দাদা হিসাবে পরিচিত পেয়েছেন। আমি প্রতিদিন এখানে কমল দাদুর এখানে পড়তে আসি। আমাকে এখানে আসতে ভালো লাগে। আমি এখানে এসে পড়তে পারি ভালো করে, যেগুলো হয় না সেগুলো কমল দাদু শিখিয়ে দেয়। আমরা তো প্রাইভেট পড়তে পারি না, কমল কাকুর কাছে আমরা প্রাইভেট পড়তে আসি। আমার দাদুর কাছে আসি, জুড়া পারি না, জুড়া শিখে নি। শিক্ষার্থীর অভিভাবকরাও নিশ্চিন্তে এই কমল দাদার পাঠশালায় তাদের সন্তানদেরকে রাখছেন। সকালে উঠে আমি কাজে যাই, আমি তো পড়াইতে পারি না। হ্যাঁ, আর আমার কমল দাদু আছে না পাশে আছে, তো পাশে থাকার পরে পাড়াই দিই সকালগুলোকে যেন লেখাপড়া করতে পারে। বিনা পয়সায় যেহেতু লেখাপড়া হচ্ছে, হ্যাঁ, বা এইভাবে ছোট বড় সবাই যদি ভালোভাবে লেখাপড়া করতে পারে তো এটা তো আমাদেরই ভালো। এই পিছিয়ে পড়া ক্ষুদ্র নিগোষ্ঠী আদিবাসী হিন্দু সম্প্রদায়ের শিশুরা যেন সমাজের মূল স্রোতের সাথে লেখাপড়ায় গড়ে উঠতে পারে, এমনটি আসলে প্রত্যাশা হচ্ছে এই কমললতা দম্পতির মূল উদ্দেশ্য। আমার মনে চেতনা জাগলো যে আমি খুব কষ্ট করে পড়ালেখা করেছি, আমি আমার মতো যেন তারা অবহেলিত বঞ্চিত যেন না থাকে, সেই উদ্যোগে আমার ওয়াইফ সহ আমরা 2023 সাল থেকে এই কর্মসূচিটা আমরা বিনামূল্যে আমরা শুরু করি। যেহেতু আমরা একটু লেখাপড়া করেছি, আর ওদের বাবা মারা কিন্তু লেখাপড়া করেনি, নিজের নামটাও লিখতে পারে না, আর টিপসই দেয়। তাই ভাবলাম যে এই যে বাচ্চাগুলো আছে ওদেরকে যেন টিপসই না দিতে হয়। এই উপজেলায় বিভিন্ন ধরনের সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তারা এই কমল দাদা এবং তার স্ত্রী লতা রানীকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। আজকের এই কমল দাদার পাঠশালার শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ গড়ার কাজ করবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর। লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ কিছুক্ষণের মধ্যে বাংলা একাডেমিতে নেওয়া হবে। তিনি বাংলা একাডেমির সভাপতি। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল মহসান। মহসান, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেমের প্রতি শ্রদ্ধা নিবেদনের কি আয়োজন চলছে? আসিফ, এরই মধ্যে আসলে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ বাংলা একাডেমিতে এসে পৌঁছেছেন। তিনি আসলে বাংলা একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমরা দেখছি যে বাংলা একাডেমির যারা সহকর্মী রয়েছেন, বিভিন্ন প্রখ্যাত সাহিত্যিক রয়েছেন, তাকে শ্রদ্ধা নিবেদন করতে বাংলা একাডেমিতে উপস্থিত হয়েছেন। একটু আগে সংস্কৃতি মন্ত্রীও কিন্তু এসেছেন তার প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা দেখছি যে এখানে একটা শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক তিনি ছিলেন একজন প্রখ্যাত সমাজ বিশ্লেষক, শিক্ষাবিদ, এবং উনি তার যে অবদান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ছিলেন একসময়। তার যে অবদান সাহিত্যে এবং এই তার শিক্ষা ক্ষেত্রে তার যে অবদান, সেই অবদানের কথাই বারবার এখানে সবাই স্মরণ করছিলেন এবং তার অবদানকে স্মরণ করেই বলছিলেন যে তার চলে যাওয়ার যে ক্ষতি, সেই ক্ষতি আসলে কখনোই পূরণ হওয়ার নয়। তাকে ঘিরে এখানে বাংলা একাডেমির যারা কর্মকর্তা রয়েছেন অথবা বাংলা একাডেমির সাথে যারা যুক্ত রয়েছেন সবাই কিন্তু সকাল থেকে এখানে আসতে শুরু করেন। কিছুক্ষণ আগেই অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ বাংলা একাডেমিতে নিয়ে আসা হয় এবং মরদেহ আনার পর এখানে এখন শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে আমরা দেখছি যে তার মরদেহটি রাখা হয়েছে বাংলা একাডেমির প্রাঙ্গণে। আর যারা তাকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারাও আসলে অপেক্ষা করছেন কখন আসলে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। অনেকেই স্মৃতিচারণ করে বলছিলেন আসলে যে তিনি নানা সময়ে বাংলা একাডেমির বিভিন্ন বিষয়ে উদ্যোগ নিয়েছেন এবং অবদান রাখার চেষ্টা করেছেন। সবসময় তিনি বাংলা একাডেমি নিয়ে ভাবতেন এবং তার যে ভাবনা, সেই ভাবনাকে আসলে রূপ দেওয়ার জন্য সামনে কাজ করবেন বলে বাংলা একাডেমির যারা কর্মকর্তা রয়েছেন তারা জানিয়েছেন। তার এখান থেকে বাংলা একাডেমি থেকে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের সম্মাননা জানানো হবে তার প্রতি, শ্রদ্ধা জানানো হবে তার প্রতি। এরপর তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে মরদেহ শহীদ মিনার থেকে। তারপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তার আসলে সমাহিত করার কথা রয়েছে। আমরা আসলে এখন বাংলা একাডেমিতে রয়েছি। এখান থেকে কিছুক্ষণ পরই আসলে শ্রদ্ধা নিবেদন শুরু হবে।
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের। এরপরে আসলে তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আসিফ। জি, ছিলেন জহিরুল মোহসান, আপনাকে ধন্যবাদ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ আজ তেহরানের ফ্রিডম স্কোয়ারে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। আজই তেহরানের রাজপথে অনুষ্ঠিত হবে বিশাল শোকযাত্রা। এই যাত্রার নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর আকাশসীমা পুরোপুরি বন্ধ থাকবে। এরপর শোক আয়োজনের অংশ হিসেবে খামেনির মরদেহ ইরানের বিভিন্ন শহরের পাশাপাশি ইরাকের কারবালা ও নাজাফ শহরে নেওয়া হবে। সবশেষ 9 জুলাই আয়াতুল্লাহ আলী খামেনির জন্মস্থান ইরানের মাশহাদে ইমাম রেজার মাজারের পাশে তাকে দাফন করা হবে। সরকার বিরোধী অসন্তোষ, নাস্তানাবুদ অর্থনীতি, ক্ষতিগ্রস্ত পরমাণু কর্মসূচি কিংবা সিরিয়ার বাশার আল আসাদ বা হিজবুল্লাহর হাসান নাসরুল্লাহর মতো মিত্রদের হারিয়ে যখন বেশ কোণঠাসা ইরান, ঠিক তখন ঝোপ বুঝে কোপ মেরেছিলেন ডোনাল্ড ট্রাম্প আর তার বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহু। উদ্দেশ্য ঘোলা পানিতে মাছ শিকার, কিন্তু বিধিবাম। বন্ধু হতে এসে ট্রাম্পের শত্রু হয়েছেন নেতানিয়াহু। আর যে ইরানকে ধ্বংস করতে এসেছিল যুক্তরাষ্ট্র, সেই ইরান হয়েছে আরও শক্তিশালী। ইরানে আয়াতুল্লাহ খামেনির জানাজার মধ্য দিয়ে মূলত আসলে পুরাতন যে আয়াতুল্লাহ খামেনির যে শাসনামল সেটির অবসান হচ্ছে আনুষ্ঠানিকভাবে, এবং নতুন যে মুস্তফা খামেনির নেতৃত্বাধীন যে ইরানের সরকার তাদের আনুষ্ঠানিক যাত্রা সেটিও শুরু হচ্ছে। এই যে পুরাতন খামেনি শাসনের বিদায় এবং নতুন মুস্তফা খামেনি শাসনের শুরু, এটি আসলে ইরান এবং ওয়েস্ট এশিয়ার রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে। ট্রাম্প এবং তার বন্ধু নেতানিয়াহু যখন ইরানে আক্রমণ করে তখন ইরানের পরিস্থিতিটা আসলে এমন ছিল যে সেখানে প্রচণ্ড পরিমাণে সরকার বিরোধী বিক্ষোভ, ইরানের অর্থনৈতিক অবস্থা একেবারেই টালমাটাল, এবং ইরানের যে নিউক্লিয়ার যে কর্মসূচি ছিল সেটিও প্রায় ধ্বংস হয়ে গেছে আমেরিকার আগের হামলার কারণে। মুস্তফা খামেনি আসলে অনেক তরুণ একজন নেতা, তার যেই তারুণ্য, সেই তারুণ্যের কিছু প্রভাব কিন্তু আমরা এই যুদ্ধের মধ্যেও দেখতে পাই। এর আগে কাশেম সোলাইমানিকে হত্যা করার পরে যে আইআরজিসির পক্ষ থেকে যে আক্রমণটি করা হয়েছিল, প্রতিশোধমূলক আক্রমণ, সেখানে আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল এবং সেই পূর্ব ঘোষণার কারণে কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এবারে যুক্তরাষ্ট্রের মিত্রদের যে ঘাঁটিতে হামলা করা হয়েছে তাতে 6 জনের মতন যুক্তরাষ্ট্রের সেনা মারা গিয়েছে এবং আরও বহু আহত হয়েছে। পাশাপাশি আরও একটি পরিবর্তন দেখা যাচ্ছে এই ইরানের এই আক্রমণের ফলে। ওয়েস্ট এশিয়ায় যুক্তরাষ্ট্রের যে মিত্ররা ছিল তারা এতদিন এই নিশ্চয়তায় ছিল যে তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার অধীনে আছে, ফলে তাদের তেমন কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আমরা দেখলাম যে তেহরান যুক্তরাষ্ট্রের মিত্রদের উপরে হামলা করেছে, তখনই আসলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার উপরে তার মিত্রদের যে আস্থা, সেই আস্থায় বড় ধরনের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। এবং এএফপির একটি সংবাদে বলা হয়েছে যে ওয়েস্ট এশিয়ার যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে যেন সুসম্পর্ক নতুন করে স্থাপন করা যায়, তার একটি উদ্যোগ কিন্তু সৌদি আরবের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং একটি রিকনসিলিয়েশন সামিট তারা করতে যাচ্ছেন খুব শীঘ্রই। ইরানের অভ্যন্তরীণ যে নীতি, সেখানেও বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাই। যেমন সরকারি প্রতিষ্ঠানের বাইরে নারীদের হিজাব পরা এখন আর বাধ্যতামূলক নয় এবং খুবই সীমিত পরিসরে অ্যালকোহলের যে অনুমোদন, সেটিও তেহরান শহরে এই অনুমতিটিও দেওয়া হয়েছে। পাশাপাশি এই যুদ্ধ থেকে ইরানের বেশ কিছু লাভ হয়েছে, তাদের উপরে আরোপ করা যে অবরোধ সেগুলো প্রত্যাহার করা হয়েছে। ইরানের যে অর্থ জব্দ করা ছিল সেগুলোতে ছাড় দেওয়া হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত ইরানের পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন একটি ফান্ড গঠনের কথাও বলা হয়েছে। সার্বিক দিক যদি আমরা বিবেচনা করি তাহলে আয়াতুল্লাহ খামেনির শাসনামলের চেয়ে মুস্তফা খামেনির যে শাসনামল সেটি হতে যাচ্ছে অনেক বেশি গতিশীল, অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ এবং অনেক বেশি নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো এক নতুন রাজনৈতিক ব্যবস্থা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।